আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান অস্ত্র পেল, এটি হলো প্রথম খবর। দ্বিতীয় খবরটি হলো মোসাদের বড় কাণ্ড। আমি চাইলে আপনাদের বোকা বানাতে পারতাম। আমার অনেক বন্ধুই বলে, ভাই আপনার ভিডিওতে এত খবর থাকে, আবার টাইমলাইনগুলো এত সুন্দর দেন, আপনি দিনের ওই খবরগুলোকে 3 টুকরো করে ফেলুন না কেন? আমি বলি, ভাই আমি শুধু খবর দেই না, আমি খবর বুঝিয়ে দেই। যদি শুধু টাকা কামানোর উদ্দেশ্যই হতো তবে এত সাবস্ক্রাইবার আছে যে চ্যানেলে এমনিতে ভালো চলতো এবং আরও অনেক বেশি ভিউজ পেত। বুঝতে পারছেন তো আমার অডিয়েন্স কারা? তা আমি আবার বুঝিয়ে বলছি। গ্রামগঞ্জে এবং শহরে থাকা মিডল ক্লাসের মানুষ যাদের বয়স 25 বছরের বেশি এবং বেশিরভাগই বয়স্ক, যেমন আপনাদের বাবা মা দাদা দাদি। আমার অডিয়েন্সের একটা বড় অংশ এই প্রবীণ মানুষগুলো যাদের বয়স 50-এর উপরে। তাদের কাছে প্রযুক্তি এতটা সহজ নয় যে তারা সার্চ করবে, লিখে খুঁজবে, ভয়েস কমান্ড দেবে কিংবা স্মার্ট টিভিতে প্লে করবে। আমি সেই অডিয়েন্সের কথা মাথায় রাখি। এই একটা ভিডিও দেখলেই তারা একবারে সর্বোচ্চ আপডেট পেয়েছেন। ঠিক আছে? আর যারা ইয়াংস্টার বা তরুণ, তাদের নিয়ে তো আমার কোনো টেনশনই থাকে না, কারণ তারা আমাকে এতটাই ভালোবাসে যে তারা পুরো ভিডিওটাই দেখে। তবে আমি আমার বয়স্ক অডিয়েন্সের কথা বিশেষভাবে মাথায় রাখি। এটাই আমার কাজ করার সামান্য একটু ভিন্ন স্টাইল। এই স্টাইলটা যদি আপনাদের পছন্দ না হয় তবে আমি সেজন্য ক্ষমা চাইব না, কারণ এটাই আমার আসল কাজের ধরন। যাই হোক, সবচেয়ে বড় খবরটি হলো, দুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। তখন চীন তা অস্বীকার করেছিল এবং ট্রাম্প বলেছিলেন যে এমনটা হতেই পারে না, কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ভরসা দিয়েছেন। আর ভরসা যা হওয়ার তাই হয়েছে। যাই হোক, দ্বিতীয় খবরটিতে পড়ে আসছে। যা ঘটেছে তার রিপোর্ট আপনারা দেখে নিন, প্রমাণ সামনে রয়েছে। চীন এবং রাশিয়া ইরানকে অস্ত্র ও ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে, যা ইতোমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে। আপনাদের দোয়ায় ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে, আলহামদুলিল্লাহ। এদিকে দ্বিতীয় খবরটি হলো, স্পেনের ভেতরে মরক্কো থেকে প্রচুর সংখ্যক শরণার্থী ঢুকে পড়েছে। এই তো ভিডিওটি দেখতে পাচ্ছেন। এটি একটি বিরাট বড় খবর। প্রায় 60,000 মরক্কোর মানুষ সীমান্ত টপকে স্পেনের ভেতরে ঢুকে পড়েছে। সেই ছবিগুলো আপনাদের সামনে রয়েছে। সীমান্ত পার হওয়া যেন কোনো ব্যাপারই ছিল না, একদম ছেলেখেলা বানিয়ে দিয়েছে। মরক্কোর 60,000-এর বেশি মানুষ স্পেনের ভেতরে ঢুকে পড়েছে এবং তাদের ঢুকে পড়ার প্রমাণও আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে যখন সেখানে চরম পরিস্থিতির সৃষ্টি হয় এবং ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখনই চীন পুরো বিষয়টি ফাঁস করে দিল। চীন জানালো যে মরক্কো থেকে স্পেনে যে 60,000 থেকে 70,000 মানুষ জোর করে ঢুকে পড়েছে, এই পুরো কাণ্ডটি ঘটিয়েছে মোসাদ। আপনারা তো জানেনই, মোসাদ, সিআইএ, MI6 এর মতো সংস্থাগুলো বিশ্বজুড়ে এমন সব বিপজ্জনক অপারেশন চালিয়ে থাকে, সরকার ফেলে দেয়, আবার সরকার গঠন করে। এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজে তারা লেগেই থাকে। যাই হোক, চীন মোসাদের পুরো স্বরূপ উন্মোচন করে দিয়েছে। মোসাদের আসল রূপ সবার সামনে বেরিয়ে পড়েছে, যে তারা এই কাণ্ডের মাধ্যমে আসলে কি করতে চেয়েছিল। হঠাৎ করে চীনের এই হস্তক্ষেপে সম্ভবত ইসরায়েল ভীষণ চটে গেছে, যদিও তারা অন্য একটি অজুহাত সামনে এনেছে। তারা বলছে যে চীন যেহেতু ইরানের খুব কাছাকাছি চলে আসছে, সে কারণেই আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ করে দিচ্ছি এবং দূরত্ব তৈরি করছে। এ কথা বলেই ইসরায়েল চীনে অবস্থিত তাদের কনসুলেটটি বন্ধ করে দিয়েছে। ওদিকে আমেরিকার অবস্থা এমনিতেই এতটা খারাপ যে আমেরিকা ঘোষণা করেছে যে তারা ড্রোন তৈরিতে এবং ড্রোন প্রতিহত করতে $400 মিলিয়ন খরচ করবে। অর্থাৎ ড্রোন হামলার কারণেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার 12টা বেজে গেছে। তা এখন ড্রোন আটকাতেই তাদের এত টাকা খরচ করতে হচ্ছে। আরব দেশগুলোকে নিজেদের পকেটে বা নিয়ন্ত্রণে রাখতে হলে আমেরিকাকে এগুলো করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার, এই 3 দেশের জন্য 5,000 ইন্টারসেপ্টর মিসাইল অনুমোদন করেছেন। এখন বেচারা যদি তাদের এই 5,000 মিসাইল দিয়ে দেয়, তবে সে নিজে কিভাবে বাঁচবে? আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের কিছু ব্যবসায়ী যারা চীনের সঙ্গে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করছিলেন এবং ব্যবসা চালাচ্ছিলেন, ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে এই বলে নিষেধাজ্ঞা জারি করেছেন যে তারা IRGC-কে সমর্থন করছে এবং IRGC-কে সহায়তা করছে। সামনে থেকে এখন সরাসরি ইরানের সঙ্গে লড়াই করার সামর্থ্য আমেরিকার আর নেই, তাই তারা এখন কেবল নিষেধাজ্ঞা দেওয়ার খেলা খেলবে আর ইরানের সঙ্গে ব্যাং ব্যাং চলতেই থাকবে। আমি আবারও বলবো যে ইরানের উচিত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি আরও বেশি নজর দেওয়া। আমেরিকার সেনেট আবারও তাদের সরকারকে বলেছে, আমাদের উচিত ইরানের সাধারণ মানুষের মধ্যে অস্ত্র বিতরণ করা, যাতে সেখানকার সরকারের পতন ঘটানো যায়। আপনি মোদির ভক্ত হন, নেতানিয়াহুর ভক্ত হন, ডোনাল্ড ট্রাম্পের মূত্র পান করুন কিংবা বিন সালমানের, সত্য কথা এটাই যে আপনারা সবাই জানেন, কোনো দেশে সরকার ফেলে দেওয়ার জন্য নিজের দেশ থেকে প্রকাশ্যে অন্য দেশের মানুষকে অস্ত্র দেওয়ার ঘোষণা দেওয়া আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এটি তো একরকম সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়ে তোলার মতো কাজ। এটাই হলো আমেরিকার আসল রূপ। সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের তীব্র মানহানি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মানসম্মান ধুলোয় মিশে গেছে, মানসম্মান পুরোপুরি শেষ।
CNN, BBC, ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো, নিউ ইয়র্ক টাইমস এবং আন্তর্জাতিক সাংবাদিকরা সবাই এই খবরটি ছেপেছে যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন। ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র ফুরিয়ে গেছে এবং তাদের ডিফেন্স সিস্টেমের তীব্র ঘাটতি দেখা দিচ্ছে। এখন এই খবরগুলো প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তদন্ত বসিয়ে দিয়েছেন যে খুঁজে বের করো এই ভেতরের খবরগুলো কিভাবে বাইরে ফাঁস হচ্ছে। আসলে এখন ট্রাম্পের সর্বোচ্চ ক্ষমতা হলো তার লোকজনকে বলা যে ভাই আমার একটু প্রশংসা করো, নিজেদের মতো করে আমার প্রশংসা করো, যাতে আমাদের বিরুদ্ধে যেসব আলোচনা চলছে এবং আমাদের যে উপহাস করা হচ্ছে তা কিছুটা কমে। তাই আমেরিকার ডিফেন্স মিনিস্টার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন। আর হাসবেন না, আর হাসবেন না, আগে কথাগুলো সম্পূর্ণ শুনুন। ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন। মিডল ইস্টের পরিস্থিতি বদলে গেছে। হ্যাঁ, সত্যিই বদলে গেছে। হরমুজ প্রণালীতে ইরান রাজত্ব করছে। আমেরিকা ও ইসরায়েলের অবস্থা একদম কাহিল। আরব দেশগুলো আতঙ্কিত। ইরানের উপর হামলা করার আগে এখন আরব দেশগুলো দুবার ভাবছে। আমেরিকা পিছু হটেছে, ইসরায়েল তো আগেই 4 কদম পিছিয়ে গেছে। তাই ভাই, কথা তো আপনি একদমই ঠিক বলেছেন। মিডল ইস্টের পরিস্থিতি তো একদমই পাল্টে গেছে। ওদিকে ট্রাম্প প্রশাসন তো তাদের নিজেদের অন্য সমস্যাগুলো নিয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু ট্রাম্প জিতল কিভাবে তা সত্যি বুদ্ধির বাইরে। ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন, কিন্তু তার নিজের লোকজনরাই তাকে বলছে না না আপনি জিতেছেন, ওয়াও কি দারুণ লড়েছেন, অবস্থা তো পুরো টাইট, পেছন থেকে একদম 12টা বেজে গেছে, কিন্তু জিতেছেন আপনি, খুব ভালো করে খেলেছেন, বাহ, কেঁদো না বাবা, কেঁদো না, আরে আমার গোলাপি, কেঁদো না, কেঁদো না, তোমরাই তো জিতেছ। আর শোনো, দুনিয়ার মানুষ ডোনাল্ড ট্রাম্প জিতেছে, সে নিজেও জানে না যে ওর নিজের অবস্থা কি। সামনে কই, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে যে আমরা গ্যাসের দাম কমানোর চেষ্টা করছে, কিন্তু তার জন্য তো ইরানের সামনে নতি স্বীকার করতেই হবে। আমেরিকা বলেছে যে আমরা ইরানের 51টি জাহাজকে হরমুজ প্রণালী থেকে ঘুরিয়ে দিয়েছে। আমেরিকার এ কথারই সত্যি, এতে কোনো মিথ্যা নেই। দেখুন, আপনারা সত্যি বললে আমি সত্যিটাই বলবো, আর মিথ্যা বললে আমি ধরে ফেলবো। আমেরিকা বলছে যে ইরান ইচ্ছাকৃতভাবেই এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে, যাতে আমেরিকার ভেতরে নির্বাচনের পরিবেশ তৈরি হয়, নির্বাচনের সময় চলে আসে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যান। বাহ রে ইরান, বাহ, যদি তোমরা সত্যি এমন বুদ্ধি খাটিয়ে থাকো তবে সুবহানাল্লাহ, তোমাদের বুদ্ধির তারিফ করতে হয়, এটাই করতে থাকো। আমেরিকান আর্মি বলেছে যে আমাদের দেশে আমেরিকায় এমন অনেক ছোটখাটো কোম্পানি রয়েছে যারা অস্ত্র তৈরি করতে পারে, তারা যেমন প্রস্তুত আমরাও প্রস্তুত। অর্থাৎ এই কথা তো এবার নিশ্চিত হয়ে গেল যে আপনারা যদি বড় বড় দোকান বা কোম্পানি বাদ দিয়ে এখন ছোট ছোট দোকানের কাছে ছুটে যান, তবে ভাই বুঝতে হবে যে আশেপাশের অস্ত্র ও সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এই সত্যিটা আপনারা অস্বীকার করতে পারবেন না। সুধী সমাজ, সময়ের দ্বিতীয় শয়তান, প্রথমটা তো আমেরিকা আর দ্বিতীয়টা হলো ইসরায়েল। সে কিছুতেই মানছে না। সে গতকালও লেবাননে হামলা চালিয়েছিল, আজও চালিয়েছে এবং আগামীকালও চালাবে। সে লেবাননের উপর বোমাবর্ষণ করছে। লেবানন এবং ইসরায়েল এ বিষয়ে একমত হয়েছে যে কিছু দেশের একটি তালিকা তৈরি করা হবে, যে দেশগুলো আমাদের উভয়ের উপর নজর রাখবে। আগে এর ফায়দাটা তো বুঝুন। ইসরায়েল এখন তোমার এলাকা থেকে বের হবেই না, আর উল্টো তোমার আরেক বন্ধু আমেরিকা, যে তোমাদের দুজনেরই বন্ধু, সে শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যাঁ, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যালো লেবানন, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে বেথেলহাম হামলা করে দিয়েছে, এটা করছে ওটা করছে, ইসরায়েল সব ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েল তো আসলে লেবাননের ভেতরে পুরো একটা গ্রামই উড়িয়ে দিয়েছে। লেবানন ও ইসরায়েল এগুলো করছে। লেবাননের এতটুকু ক্ষমতা বা সাহস নেই যে প্রতিবাদ করে কিছু বলবে, না আজও আছে না ভবিষ্যতেও থাকবে। এই চুক্তির এমন কোনো ফায়দা নেই যা ইসরায়েল নিজে থেকে মানবে এবং লেবানন থেকে বের হবে। নেতানিয়াহুর সহযোগী ও ক্যাবিনেট মন্ত্রীরা দাবি জানিয়েছেন যে নেতানিয়াহু যেন ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি বাতিল করে দেন এবং গাজার উপর নতুন করে হামলা শুরু করেন। এটাই হলো ইসরায়েলের আসল মানসিকতা। এ কারণে বিশ্বের কেউ ইসরায়েলের কোনো চুক্তির উপর ভরসা করে না। গাজার ভেতরে ফিলিস্তিনের যে সমস্ত গাদ্দার বা বিশ্বাসঘাতক মানুষগুলো ছিল, যারা ক্ষুধার তৃষ্ণার কাছে মাথা নুইয়ে সামান্য কিছু অস্ত্র, কিছু রুটি আর কিছু টাকার লোভে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা এখন ইসরায়েলের সঙ্গে মিলে নিজেদের একটি গ্যাং বানিয়ে নিয়েছে। এখন বলা হচ্ছে যে হামাস হয়তো অস্ত্র সমর্পণ করতে চলেছে, কিন্তু যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে তাদের পরিণতি যে ভয়াবহ হবে তা বলাই বাহুল্য। ইসরায়েল তাদের সঙ্গে হাত মেলানো ফিলিস্তিনি গাজাবাসীদের অত্যন্ত গোপনে গাজার অন্য এলাকায় সরিয়ে নিয়ে গিয়ে সেখানে মোতায়েন করেছে, যাতে কাল যদি ইসরায়েলি বাহিনী 1%-এর জন্যেও গাজা ছেড়ে চলে যায়, তবু এই দালাল চক্র বা গ্যাংটি গাজার ভেতরে তাদের হয়ে কাজ চালিয়ে যেতে পারে। ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ মোড় নিতে চলেছে। দর্শক, দুটো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান, তিনি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে খুব শিগগিরই
মার্কিন বাহিনীকে বহিষ্কার করা হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয়ঙ্কর হামলার জন্য হুমকি দিচ্ছেন, তখন ইরানের পক্ষ থেকে এই কথা বলা হলো এবং বলছেন কে? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান। আর আরেকটা গুরুত্বপূর্ণ খবর জাস্ট এই কিছুদিন আগে এসেছে, এখনো মেইন স্ট্রিম চ্যানেলে আসেনি। সে খবরটি হচ্ছে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তার মানে কি? তাহলে কি ইরানের সাথে আমেরিকার খুব দ্রুতই কোনো চুক্তি হতে যাচ্ছে বা সমঝোতা কোনো কিছু হবে? অবশ্য আগেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে সমঝোতা লঙ্ঘনের বা অমান্য করার ঘোষণা দেন। পরবর্তীতে তো দুই দেশের ভেতরে 13-14 দিন যুদ্ধ হলো। এবার আসলে কি হতে যাচ্ছে? তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা কিন্তু আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়েছে। এদিকে ওমানের সাথে ইরানের যে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার বিষয়ে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা চূড়ান্ত হয়েছে এবং চুক্তি হয়েও গেছে এমন কথা বলা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। কি সেই ভিন্ন কথা? এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি শুক্রবার পাকিস্তান সফরে যাবেন। তার মানে বেশ কিছু ঘটনার ভেতরে ঘটছে। আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এই পরিস্থিতির ভেতরেও সম্মিলিত একটা মহড়া হতে চলেছে বিরাট বিশাল। আর আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা নতুন করে নতুন ধরনের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মোতায়েন করবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে বিষয়টি আমি বলছিলাম, ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির যিনি প্রধান ইব্রাহিম আজিজি, তিনি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে মার্কিন সেনাদেরকে বহিষ্কার করা হবে। এই কথা তিনি বলেছেন এক্সপোস্টে। এবং তিনি আরো বলেছেন সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বা যখন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদেরকে বহিষ্কার করা হবে। তিনি খুব কনফিডেন্সের সাথে বলছেন কে? ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান। এটা যেন তেন কোনো ব্যক্তি না, যেন তেন কোনো কমিটি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কমিটির পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক নীতি নির্ধারণ করা হয় এই কমিটির পক্ষ থেকে। তার মানে ইরানের সংসদ কিন্তু খুবই স্ট্রং। প্রেসিডেন্ট মন্ত্রিসভা যা খুশি তাই করবেন আর সংসদে হ্যাঁ না করবেন তা কিন্তু না। যে কোনো বিষয়ে সংসদে যদি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিন্তু সরকার বাধ্য। এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওজনদার কথা। আমরা এই কথা কখন শুনছি? আমরা যখন বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাচ্ছি যে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্দান এর বহু ঘাঁটি থেকে, এই সমস্ত বহু ঘাঁটি থেকে মার্কিন সেনা এবং বিমান প্রত্যাহার করা হয়েছে এবং এই সমস্ত বিমান আর সেনার অনেক কিছু ইউরোপের কোনো কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কোনো কোনো বিমান এবং সেনা ইসরায়েলে রাখা হয়েছে। আমি এই কথা দিয়ে বোঝাতে চাইছি এই যে ইরানের পক্ষ থেকে কিন্তু আমেরিকার উপরে এই যুদ্ধের ভেতরে প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করা হয়েছে। এই চাপ সৃষ্টির কাজটা কিভাবে করা হয়েছে? আমেরিকা ইরানের উপর হামলা চালালেও ইরান হামলা চালিয়েছে, আবার ইদানিং আমেরিকা হামলা না চালালেও ইরান হামলা চালিয়েছে। ইরান যখন মনে করেছে যে কুয়েতের ওই ঘাঁটিতে হামলা চালানো দরকার, ইরান কিন্তু ওই কয়েকদিন তাই করছে। যদি ইরান মনে করেছে জর্দানের ওই ঘাঁটিতে হামলা চালানো দরকার, তাই করেছে। আমেরিকা ইরানের উপর হামলা চালাক না চালাক, যুদ্ধের ধরন কিন্তু পাল্টে গেছে এবং আমরা এই যে ধরনটা দেখছি তার মানে হচ্ছে আমেরিকা কার্যত তার শক্তি সামর্থ্য অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এরই প্রতিফলন হচ্ছে এই যুদ্ধ না করা কিংবা ইরান যে পরিমাণে হামলা চালাচ্ছে তার প্রতি উত্তরে প্রয়োজনীয় হামলা না করা। এবং আমরা তো দেখতেই পাচ্ছি প্রচুর খবর আসছে মার্কিন গণমাধ্যমে,
পাশ্চাত্যের গণমাধ্যমে, আল জাজিরা, মিডল ইস্টের বিভিন্ন গণমাধ্যমে, যে আমেরিকার হাতে যুদ্ধের রসদ, অস্ত্র, সামরিক সরঞ্জাম অনেক কিছু কমে এসেছে। ইউরোপীয় কমান্ডার প্রধান তো ঘোষণাই দিয়েছেন যে একসাথে ইসরায়েল এবং আমেরিকাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, যে কোনো একটাকে নিরাপত্তা দিতে হবে। ইসরায়েলকে নিরাপত্তা দেবো নাকি আমেরিকাকে নিরাপত্তা দেবো, সেই সিদ্ধান্ত দেন। তিনি মার্কিন হাইকমান্ডের কাছে চিঠি লিখেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কোন অপ্রচলিত ব্যবস্থায় প্রচন্ড রকমের শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে, সেই পথ খুঁজে পাওয়ার জন্য আমেরিকার কমান্ডারদের কাছে ইমেইল করা হয়েছে। তাহলে চিন্তা করেন, আমেরিকা আসলে খুব ভালো অবস্থায় নেই, এবং তারা মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাঁটি গড়ে তুলেছিল, এই ঘাঁটিগুলো তো একেবারে বেশিরভাগ চুরমার হয়ে গেছে। এই ঘাঁটিগুলো তারা ধরে রাখতে পারবে না। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, মধ্যপ্রাচ্যে 13টা ঘাঁটি, আমেরিকার 13টা ঘাঁটি মোটামুটি একদম শেষ। 13টা ঘাঁটি, খুব কঠিন অবস্থায় আছে আমেরিকা। এই জায়গা থেকে ইরানের সংসদ সদস্য এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ইব্রাহিম আজিজ কথা বলতে পারছেন, এবং তার বলার যথেষ্ট গ্রাউন্ড আছে বলে মনে হচ্ছে যে আমেরিকাকে খুব শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে বহিষ্কার করা হবে। দেখা যাক কি হয়। তবে এরই মধ্যে আরো কতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো যদি এর সাথে রিলেট করা যায় তাহলে পরিস্থিতি আরো সহজে ব্যাখ্যা করা যাবে। আমি আগেই বলেছি দুটো শিরোনাম, একটা হচ্ছে ইরান জুড়ে বিরাট বিশাল সামরিক মহড়া দিতে যাচ্ছে, নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থল বাহিনী, সব বাহিনী সংযুক্ত থাকবে এবং যৌথভাবে মহড়া চালাবে। আপনারা চিন্তা করুন, যুদ্ধের ভেতরে সামরিক মহড়া, এটা সাধারণ কোনো ব্যাপার না, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই মহড়ায় ইরান অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন অস্ত্রের ব্যবহার করবে এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে, এমনটা ধারণা করা হচ্ছে, ব্যবহার করবে। অ্যাট দ্য সেম টাইম আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে তারা খুব শিগগিরই এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এন্টি শিপ ব্যালিস্টিক মিসাইল, এটা মোতায়েন করবে খুব শিগগিরই। কেন মোতায়েন করবে? আইআরজিসির পক্ষ থেকে বলাই হয়েছে যে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। তার মানে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা যে অবরোধ আরোপ করে রেখেছে, এই অবরোধ ভাঙবে সামরিক উপায়ে ইরান। তার আগের খবর কি? তার আগের খবর ছিল আমেরিকা যে ভারত মহাসাগর বা ওমান উপসাগর এলাকায় যে সমস্ত জাহাজ মোতায়েন করেছে, সেই সমস্ত জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো ক্ষেপণাস্ত্র আমেরিকার হাতে নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে আমেরিকা আসলেই তারা অস্ত্র এবং সামরিক সরঞ্জামের ঘাটতিতে পড়েছে। এই অবস্থায় ইরান যদি প্রচন্ড রকমের শক্তিমত্তা নিয়ে আমেরিকার উপর সামরিক দিক দিয়ে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে হরমুজ প্রণালী থেকে আমেরিকা তাদের নৌ অবরোধ তুলে দিতে বাধ্য হবে। শুধু তাই না, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত ঘাঁটিতে এখনো মার্কিন সেনা মোতায়েন আছে, সেই সমস্ত সেনা প্রত্যাহার করে সরিয়ে নিতে বাধ্য হবে। এবং আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম, সম্ভবত এমন পরিস্থিতি হবে যে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন সেনা সদস্যদের তাড়িয়ে গুটিয়ে নিয়ে ইসরায়েলে জড়ো করবে। ওখান থেকে হয় তারা হামলার শিকার হবে, আর না হয় তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হবে জাহাজ ভরে ভূমধ্য সাগর দিয়ে, আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে বা আমেরিকায়। ইরান সম্ভবত এই ধরনের কোনো পরিকল্পনা করছে। এখন ইরান পরিকল্পনা করলেই তো হবে না, আমেরিকারও তো কিছু পরিকল্পনা আছে। কিন্তু আমরা এটাও দেখছি যে আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা করছে ইরানের বিরুদ্ধে, এই যুদ্ধে তাদের পরিকল্পনা কিন্তু খুব একটা কাজে লাগেনি। তারা কিন্তু এই পর্যন্ত বেসিক্যালি উইন করতে পারেনি, তারা লুজার, একথা বলতেই হবে। আজকেই পাকিস্তানের ডন পত্রিকা, ইংরেজি পত্রিকা ডন পত্রিকায় দেখেন কলাম লেখা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এটাই অনুধাবন করা উচিত বা জরুরি যে তারা যে অপারেশন এপিক ফিউরি যেটা ইরানের বিরুদ্ধে চালিয়েছে সেটা ব্যর্থ হয়েছে, সেটা সফল হয়নি। অর্থাৎ 40 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে
আমেরিকা যা চেয়েছিল তার তো কোনো কিছু অর্জন করা সম্ভব হয়নি, বরং উল্টো কি হয়েছে, হরমুজ প্রণালী আটকে গেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যে সমস্ত ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে মাতব্বরি ছিল, সারা বিশ্বে যে প্রভাব ছিল, সেইগুলো শেষ। আমেরিকার অস্ত্রের যে ধার ভার ছিল, আমেরিকার অস্ত্র নিয়ে মানুষের ভেতরে যে সমীহ ভাব ছিল, সেগুলো শেষ। কারণ ইরানের কাছে এগুলো টিকতে পারেনি। এবং আমরা তো বুঝতে পারছি যে ইরানের উপরে কত বেশি ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল, তারপরেও ইরান দাঁড়িয়ে থেকে প্রচন্ড সক্ষমতার সাথে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে এবং এখনো লড়াই করে যাচ্ছে। আমেরিকা সবসময় বলছে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। যদি তাই ধরে নিই, তাহলে সেই শ্রেষ্ঠ শক্তি প্লাস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি সামরিক দিক দিয়ে ইসরায়েল, সেই বড় শক্তি, দুটো বড় শক্তি একসাথে যুক্ত হয়ে ইরানের সাথে যুদ্ধ করেছে এবং ইরান সমানে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে এখনো পর্যন্ত। তাতে কি দাঁড়াচ্ছে? ভূ রাজনীতি, সমরনীতি, সামরিক কৌশল এবং সামরিক যে সমস্ত হিসাব নিকাশ, তার অনেক কিছু বদলে গেছে এবং সমস্ত সবকিছু পাল্টে যাচ্ছে। এরপরেই প্রশ্ন আসছে, এরপরে কি অবস্থা দাঁড়াবে? রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া তারা হঠাৎ করে একদিন আমেরিকার বিরুদ্ধে আঙ্গুল উঁচু করবে কিনা, তেমন সম্ভাবনা কিন্তু আছে। আজকেই চীন তাদের যুদ্ধ বিমান থেকে পরমাণু মহড়া চালিয়েছে। এটা সাধারণ কোনো ব্যাপার না। যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, অনেক কিছু নিয়ে যখন প্রচন্ড রকমের উত্তেজনা ভেতরে ভেতরে, সেই সময় চীন এই বার্তা দিল। এটা সাধারণ কোনো ব্যাপার না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা আসলে খুব সংকটের ভেতরে হয়তোবা চলে যেতে বাধ্য হবে। তবে এর ভেতরে খবর আসছে, আমি শিরোনামে বলেছি যে ইরানের উপর থেকে নাকি আমেরিকার অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বেশ কয়েকটা। আমি এক জায়গায় দেখলাম যে ইরান রিলেটেড নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, আর এক জায়গায় দেখলাম যে 3টি প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তো 3টি প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক আর 20টার উপর থেকে করুক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিমাণ, মাত্রা বা ভলিউমটা কত, অর্থাৎ কত বৃহত্তর পরিসর কাভারেজ দিচ্ছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারটা, সেটা একটা দেখার ব্যাপার। অর্থাৎ অনেকগুলো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা সেটা একটা দেখার ব্যাপার। তবে সবচেয়ে বড় যে ব্যাপার, এই খবর যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে মধ্যপ্রাচ্যে যখন খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে ভয়াবহ হামলার হুমকি দিচ্ছে এবং চুক্তির কথা বলছে, আর ইরান এবং ওমানের ভিতরে একটা চুক্তি হচ্ছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, এবং কাতার, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব তারা চেষ্টা চালাচ্ছে ইরানের সাথে আমেরিকার কোনো চুক্তি করিয়ে দেওয়া যায় কিনা, এবং বলা হচ্ছে একটা চুক্তি হয়ে গেছে, সেটা হয়তো দ্রুতই ঘোষণা করা হবে। এবং ওমানের সাথে ইরানের চুক্তি হয়েছে, এমনও হতে পারে যে ওমানের সাথে ইরানের যে চুক্তি হয়েছে সেটাই আমেরিকা কবুল করে নিতে পারে। এবং আমি গতকালকে বলেছিলাম, আজকে আবারও বলি যে সম্ভবত এরকম একটা ব্যাপারে আপোষ রফা হতে পারে যে যত জাহাজ পারস্য উপসাগরে ঢুকবে তার সমস্ত সবগুলোকে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ করবে, কন্ট্রোল করবে ইরান, আর যা বের হবে সেটা ওমান। হয়তো আমেরিকা তাই মেনে নিতে পারে। কারণ বাস্তবতা হচ্ছে কি, আমেরিকা যত যাই কিছু করুক, যত হুমকি ধমকি দিক আর যত যুদ্ধ করুক, হরমুজ প্রণালী খুলতে পারেনি। তারা এসেছিল ইরানের সরকার পরিবর্তন করতে, তারা এসেছিল ইরানের পরমাণু স্থাপনাগুলো সব ধ্বংস করতে, তারা এসেছিল ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করতে, ইরানে একটা সরকার প্রতিষ্ঠা করতে নতুন। এগুলো কোনো কিছুই তো হয়নি। এখন যুদ্ধ হচ্ছে হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না। যে প্রণালী আগে যুদ্ধের আগে খোলা ছিল, সেই প্রণালী এখন খোলার জন্য যুদ্ধ করতে হচ্ছে। বাট আজ 5 মাস ধরে যুদ্ধ করেও সে প্রণালী খুলতে পারেনি। এই অবস্থায় একটা চুক্তি করে এখান থেকে বাণিজ্য নিয়ে হয়তো সরে পড়ার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে আমেরিকার সরকার। এছাড়া তার সামনে বিকল্প নেই, লাভ হবে না খুব একটা, যা পরিস্থিতি দেখা যাচ্ছে। সেই জায়গায় একটা চুক্তি যদি হয়ে যায়, দেখা যাক কি হয়। আমরা মনে করি যে যদি চুক্তি হয় এবং চুক্তির মধ্য দিয়ে যদি শান্তি পেরে, সেটাই বড় কথা। আব্বাস আরাকচি যেহেতু শুক্রবারে পাকিস্তান সফরে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে ডিপ্লোম্যাটিক একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভেতরে ভেতরে কিছু গড়াপিটা হচ্ছে। দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি।
আপনাদের মতামত জানতে চাই। কি মনে হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে কোন দিক দিয়ে